হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিমাইজ স্টাডি। আসন্ন সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমি তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে এসেছি। তো সামনে আইসিডিএস ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস এবং আরও বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হবে, তো সেই সমস্ত পরীক্ষার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে। তো 2020 পুরো সালের সবথেকে ইম্পর্টেন্ট বাছাই করা যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, আমি শুধুমাত্র সেগুলি এখানে তোমাদের জন্য ডিসকাস করব। তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওর ফার্স্ট পার্ট হবে। তো মোটামুটি 30 মিনিট ভিডিওর লেন্থ হবে। আশা করি তোমরা স্কিপ করবে না, সবগুলোই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি দেখার পর তোমাদের মনে হয় যে কার্যকরী, অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়াস লংগেস্ট রোপওয়ে সার্ভিস ওপেন্ড ইন গৌহাটি ওভার ব্রহ্মপুত্র রিভার। তো কোশ্চেন বিভিন্নভাবে আসতে পারে, আমি এখানে এমসিকিউ আকারে দেইনি, যেহেতু আইসিডিএস এক্সামগুলোতে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন হবে। তো এখান থেকে বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে, তোমরা জাস্ট ইনফরমেশনগুলো একটু মেমোরাইজ করে নাও। যে এই যে লংগেস্ট রোপওয়ে, এটা সব থেকে বড় যে রোপওয়ে সার্ভিস ইন্ডিয়ার মধ্যে, সেটা গৌহাটিতে ব্রহ্মপুত্র রিভারের উপর ওপেন করা হয়েছে, গৌহাটির ব্রহ্মপুত্র রিভারের উপর। তো এই প্রজেক্টটা কিন্তু কমপ্লিট করতে 11 ইয়ার্স লেগেছে, এবং এটা 1.8 কিলোমিটার লং একটা রোপওয়ে, যেটা লিঙ্ক করছে, কানেক্ট করছে নর্থ গৌহাটি টু গৌহাটি সিটি। তো গৌহাটি যে শহর রয়েছে, সেই গৌহাটি শহরের সাথে নর্থ গৌহাটিকে কানেক্ট করছে। ট্রান্সপোর্টেশনের কাজে এটা কাজে লাগবে। 1.8 কিলোমিটার লং হচ্ছে এই রোপওয়েটা, মানে অনেক দীর্ঘ পথ, 1.8 কিলোমিটার। ঠিক আছে, ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে 31 জন এবং একজন অপারেটর থাকবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। তো 2020-তে তোমরা জানো জাতীয় শিক্ষা নীতি পাবলিশড হয়েছে। জাতীয় শিক্ষা নীতির আন্ডারে কি কি নীতি, নতুন নতুন চেঞ্জেস নেওয়া হয়েছে। তো এগুলো তোমাদের ডেসক্রিপটিভ আইসিডিএস এর জন্য ইম্পর্টেন্ট, এবং যারা ডাব্লিউবিসি এর সামনে দিচ্ছ, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য বিভিন্নভাবে কোশ্চেনগুলো আসতে পারে। তো এতদিন অবধি আমাদের যে 10+2 সিস্টেম রয়েছে, মানে ক্লাস 10-এর পরে 2 বছর 11-12, তো সেই সিস্টেমটাকে তুলে দিয়ে 5+3+3+4 5-3-3-4 এই মডেল শুরু হতে চলছে। এবং এই 10+2 সিস্টেমটা আমরা জানি 1986 থেকে চলে আসছে, এই জাতীয় শিক্ষানীতি লাস্ট যেটা এসেছিল। তো তারপর থেকে এই যে চেঞ্জ 2020-তে নিয়ে আসা হলো, এবং 10+2 এর পরিবর্তে 5+3+3+4 এই ফরম্যাটে আমাদের এখন শিক্ষা ব্যবস্থা চালু হবে। 5 মানে হচ্ছে 3 থেকে 8 বছর বয়স, 3 to 8 ইয়ার্স এজ হচ্ছে ফাউন্ডেশন কোর্স বা ফাউন্ডেশন স্টেজ থাকবে, এখানে 5 বছর। তারপরে 8 থেকে 11 হচ্ছে 3 বছর, তারপরে 3 বছর হচ্ছে 11 থেকে 14 বছর, তারপরে 14 থেকে 18 বছর হচ্ছে লাস্টের 4 ইয়ার্স। তাহলে 5 বছর, 3 বছর, 3 বছর, 4 বছর, এই ফরম্যাটে তোমাদের নেক্সট জাতীয় শিক্ষা, আমাদের যে নীতি গ্রহণ করা হয়েছে, এখানে ক্লাসের ব্যবস্থা থাকবে। এবং আরও বিভিন্ন ধরনের চেঞ্জ নিয়ে আসা হয়েছে, যে মাল্টি ডিসিপ্লিনারি কলেজ ইন এভরি ডিস্ট্রিক্ট বাই 2030। তো বিভিন্ন ডিপার্টমেন্ট, একটা কলেজের আন্ডারে বিভিন্ন ডিপার্টমেন্ট এবং যুগোপযোগী যে কোর্সগুলো, সেগুলো চালু করা হবে। মানে মাল্টিডিসিপ্লিনারি বলতে সায়েন্সের ছেলেরা যদি ইতিহাস ভূগোল পড়তে চায়, তো সেটাও কিন্তু এখন চালু করা হয়। তো অন্য কোনো কোর্সের কোনো সাবজেক্টে যদি কেউ ইন্টারেস্টেড থাকে, তো সেই সাবজেক্টটাকেও সে স্টাডি করার জন্য চুজ করতে পারবে। আর কোডিং যেহেতু একটা যুগোপযোগী খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল, তো কোডিং করা ক্লাস 6 থেকে চালু করা হবে নতুন জাতীয় শিক্ষানীতিতে। তারপরে কোর্স ইন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, লোকাল ভাষায় ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কোর্স অফার করা হবে। ভোকেশনাল ট্রেনিং এর উপর জোর দেওয়া হয়েছে। তো আমাদের ইন্ডিয়া থেকে যে ফরেনে গিয়ে বিভিন্ন ধরনের কোর্স করা হতো, তো সেটারও এখন আস্তে আস্তে দরকার হবে না, কেন ফরেন থেকে বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটির কোর্স এখন ইন্ডিয়াতেই অফার করা হবে। মানে ইন্টারন্যাশনাল বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন বাড়ানো হবে, এবং যুগোপযোগী যে কোর্সগুলো, সেগুলো আমরা এখান থেকেই করতে পারবো। আর এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটা হচ্ছে কর্ণাটকা ফার্স্ট এটাকে ইমপ্লিমেন্ট করলো। ফার্স্ট স্টেট টু বি implement this national education policy is Karnataka. Next হচ্ছে the Reserve Bank of India implemented a merger plan of 10 state-run banks into 4 larger banks from April 1st 2020। তো 2020 ফার্স্ট এপ্রিল থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক, 10টা স্টেট রান ব্যাঙ্কে 4টে লার্জার ব্যাঙ্কে মার্জার করেছে। মানে এটা অলরেডি ইমপ্লিমেন্ট কিন্তু হয়ে গেছে। তো এখন আমাদের টোটাল যদি জিজ্ঞেস করে যে পাবলিক সেক্টর ব্যাঙ্ক কটা, তো আমাদের এখন টোটাল পাবলিক সেক্টর ব্যাঙ্কের সংখ্যা হচ্ছে 12টা। তো এই প্ল্যানের আন্ডারে যে মেন ব্যাঙ্কগুলো মার্জার হচ্ছে, সেগুলো দেখো, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা ইউবিআই এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, এরা মার্জ হবে কার সাথে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাথে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাথে ইউবিআই এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স মার্জার হবে। সিন্ডিকেট ব্যাঙ্ক মার্জ হবে কানাড়া ব্যাঙ্কের সাথে। এলাহাবাদ ব্যাঙ্ক মার্জ হবে ইন্ডিয়ান ব্যাঙ্কের সাথে। এবং অলরেডি
এলাহাবাদ ব্যাংকের নাম কিন্তু ইন্ডিয়ান ব্যাংক হয়ে গেছে, এবং কর্পোরেশন অ্যান্ড আন্ধ্রা ব্যাংকস উইল বি মার্জ ইন ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। কর্পোরেশন অ্যান্ড আন্ধ্রা ব্যাংক হচ্ছে মার্জ হবে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। তো এইটা হচ্ছে নতুন আমাদের যে ব্যাংক মার্জ হলো সেই ব্যাংক মার্জের এ কয়েকটা মেন ব্যাংকের নাম। নেক্সট হচ্ছে অ্যাবেল প্রাইজ ফর দ্য ইয়ার 2020। তো 2020-তে অ্যাবেল প্রাইজ উইনার হচ্ছেন হিল্লেল ফ্রাস্টেনবার্গ অ্যান্ড গ্রেগরি মার্গুলিস। হিল্লেল ফ্রাস্টেনবার্গ অ্যান্ড গ্রেগরি মার্গুলিস, ঠিক আছে। অ্যাবেল প্রাইজ 2020 হিল্লেল ফ্রাস্টেনবার্গ অ্যান্ড গ্রেগরি মার্গুলিস। তো এই অ্যাবেল প্রাইজটা কি জন্য দেওয়া হয়? ম্যাথমেটিক্সের উপর আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য এই অ্যাবেল প্রাইজ দেওয়া হয়, এটা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। যে অ্যাবেল প্রাইজ কি জন্য দেওয়া হয়? ম্যাথমেটিক্সের জন্য দেওয়া হয়। অ্যাবেল প্রাইজ যে নরওয়েন, মানে নরওয়েন প্রাইজ, এটা নরওয়ে থেকে দেওয়া হয় অ্যানুয়ালি বাই দ্য কিং অফ নরওয়ে। নরওয়ের কিং এই অ্যাবেল প্রাইজটা দিয়ে থাকে ম্যাথমেটিক্সের উপর আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য। 2020 উইনার হচ্ছেন হিল্লেল ফাস্টেনবার্গ অ্যান্ড গ্রেগরি মার্গুলিস। নেক্সট হচ্ছে পিএম কেয়ার ফান্ডস। পিএম কেয়ার ফান্ডসের ফুল ফর্ম দেখো, প্রাইম মিনিস্টার্স সিটিজেন্স অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ ইন ইমার্জেন্সি সিচুয়েশনস। তো এই পিএম কেয়ার ফান্ডস আমরা দেখেছি কোভিড-19 প্যান্ডামিকের জন্য, এবং পিএম কেয়ার ফান্ডে যারা ডোনেট করেছে তারা সেকশন 80G আন্ডারে ইনকাম ট্যাক্স থেকে এক্সেম্পটেড হয়েছে। তার মানে পিএম কেয়ার ফান্ডে যে টাকাটা দেওয়া হলো তার উপর কোনো ট্যাক্স লাগবে না। তো এটা ইনকাম ট্যাক্স এক্সেম্পটেড করা হয়েছে এর উপর, এই টাকাটার উপর, সেটা হচ্ছে সেকশন 80G আন্ডারে পড়ে। আর এই ফান্ডটা ক্রিয়েট করা হয়েছে 28 মার্চ 2020, এবং এই চেয়ারপারসন হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তো পিএম কেয়ারস ফান্ডের চেয়ারম্যানকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। নেক্সট হচ্ছে আফ্রিকা পোলিও ফ্রি হিসেবে ঘোষিত হলো। WHO মানে হু হচ্ছে ডিক্লেয়ার করলো আফ্রিকা অ্যাজ পোলিও ফ্রি। তো লাস্ট 4 বছর আগে আফ্রিকায় পোলিও রিপোর্ট হয়েছিল নাইজেরিয়াতে, তারপর থেকে আফ্রিকায় আর কোনো পোলিও কেস রিপোর্টেড হয়নি। তো যার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আফ্রিকাকে পোলিও ফ্রি হিসেবে ঘোষণা করলো। তো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এর আগে কিন্তু স্মল পক্স ইরাডিকেট হয়েছে আফ্রিকা থেকে, স্মল পক্স ফ্রি হয়েছিল আফ্রিকা এর আগে। তো হু তোমরা জানো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার জিজ্ঞেস করতে পারে। হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে, এবং এর হেড বা চিফ হচ্ছে টেড্রস আধানন। আর সুইজারল্যান্ডের জেনেভাতে আরও কিছু হেডকোয়ার্টার রয়েছে, যেমন ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডে। তারপর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে। নেক্সট কোশ্চেন, জল শক্তি অভিযান। জল শক্তি অভিযান শুরু হয়েছিল 2019-এ। জল শক্তি অভিযান 2019-এ লঞ্চ করা হয়েছে। তো এই জল শক্তি অভিযানের আন্ডারে 5 লাখ ওয়াটার বডিজ হ্যাভ বিন রিনোভেটেড। তো প্রচুর পরিমাণে ওয়াটার বডিজ, মানে ছোট ছোট লেক, পন্ডস, তো এই ওয়াটার বডিগুলোকে রিভাইভ করা হয়েছে, রিনোভেট করা হয়েছে এই জল শক্তি অভিযানের আন্ডারে। এবং রেইন ওয়াটার হারভেস্টিং, মানে রেইন ওয়াটারকে সংরক্ষণ করে সেটাকে ইউজ করা, এই ফেসিলিটি তৈরি করা হয়েছে এই জল শক্তি অভিযানের আন্ডারে। অ্যাকচুয়ালি জলের যে ক্রাইসিস বিভিন্ন জায়গাতে, সেই জলের ক্রাইসিসকে ট্যাকেল করার জন্যই জল শক্তি অভিযান 2019 সালে শুরু করা হয়েছিল, এবং এগুলো হচ্ছে এর সফলতা, যে 5 লাখ ওয়াটার বডিজ রিনোভেট করা হয়েছে এবং 1 কোটি ওয়াটার হারভেস্টিং, রেইন ওয়াটার হারভেস্টিং এবং ওয়াটার কনজারভেশন স্ট্রাকচার তৈরি করা হয়েছে এই জল শক্তি অভিযান এর আন্ডারে। এবং দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার রিসেন্টলি অ্যালাউড মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। তোমরা এটা জানো, এইটা মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005 সালে এসেছিল। মানে মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের স্কিমের আন্ডারে যারা কাজ করতো তারা এই ওয়াটার কনজারভেশন এন্ড ইরিগেশন কাজের উপরেও তাদেরকে কাজে লাগানো হয়েছে। তো অলরেডি 256টা ওয়াটার স্ট্রেসড ডিস্ট্রিক্ট ইন দ্য কান্ট্রি, মানে 256টা যে জলের যে ক্রাইসিস রয়েছে যেসব ডিস্ট্রিক্টগুলোতে, সেই সমস্ত ডিস্ট্রিক্টকেই জল শক্তি অভিযানের আন্ডারে কভার করা হয়েছে। নেক্সট হচ্ছে লার্জেস্ট হোল ইন দ্য ওজোন লেয়ার ক্লোজড বাই ইটসেলফ। এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। আমাদের স্ট্রাটোস্ফিয়ারে যে ওজোন লেয়ার রয়েছে, সেই ওজোন লেয়ারে যে হোল ছিল, তো যে হোলের জন্য আমরা মন্ট্রিল প্রোটোকল সাইন করেছিলাম, সেই মন্ট্রিল প্রোটোকল অনুযায়ী আমরা CFC গ্যাসের প্রোডাকশন বন্ধ করে দিয়েছিলাম। তো সেই যে হোল হয়েছিল, সেই হোলটা কিন্তু রিসেন্টলি ক্লোজড হয়ে গেছে বাই পোলার ভর্টেক্স, ঠিক আছে, বাই পোলার ভর্টেক্স। তো এটা খুব হাইলাইটেড ছিল কিছুদিন। ফেক নিউজ ছড়ে গেছিল যে কোভিড-19 লকডাউনের জন্য ওজোন লেয়ার হোল বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা ফলস নিউজ ছিল। অ্যাকচুয়ালি পোলার ভর্টেক্সের জন্যই এই ওজোন লেয়ারটা বন্ধ হয়ে গেছে। এবং পোলার ভর্টেক্স হচ্ছে একটা ন্যাচারাল ফেনোমেনন, যেটা শীতকালে হয়ে থাকে স্ট্রাটোস্ফিয়ারে। ওজোন লেয়ারটা স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত, একটু আগে বললাম। এই সার্কুলার সাইক্লোনটার জন্যই, এই হাওয়াটার জন্যই ওজোন লেয়ার বন্ধ হয়ে গেছে। এবং এই ওজোন লেয়ারের কাজ পৃথিবীকে
হার্মফুল আল্ট্রাভায়োলেট যে রেডিয়েশন বা অতিবেগুনি রশ্মি, সেই অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে এই ওজোন লেয়ার। তো ওজোন লেয়ার হোল হওয়ার জন্য এটা একটা কনসার্ন ছিল, তো সেটা কিন্তু আমাদের ন্যাচারালি ভালো হয়ে গেছে। নেক্সট হচ্ছে SIPRI। এই রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া ইজ দ্য অ্যামং টপ 3 মিলিটারি স্পেন্ডার। তো SIPRI মানে হচ্ছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। তো এর লেটেস্ট রিপোর্ট অনুযায়ী সব থেকে বেশি মিলিটারি এক্সপেন্ডিচার করছে ইউএস, সেটা অলওয়েজ ইউএস ফার্স্ট নাম্বারই থাকে, ইউনাইটেড স্টেটস, আর তারপরে চায়না, এবং ইন্ডিয়া হচ্ছে থার্ড ইন মিলিটারি এক্সপেন্ডিচার। নেক্সট হচ্ছে তিয়ানওয়েন-1 হচ্ছে চায়নার মার্স মিশন। তো চায়না এই প্রথম মার্স এক্সপ্লোরেশন করলো এবং সেই মিশনের নাম হচ্ছে তিয়ানওয়েন। তো এটা হচ্ছে মঙ্গল গ্রহের মিশন বাই চায়না। তো এই অবধি অনলি 4টে কান্ট্রি মঙ্গল গ্রহে তাদের এক্সপ্লোরেশন করেছে। তো সেই 4টে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউনাইটেড স্টেটস। তো ইন্ডিয়ার যে মার্স মিশন ছিল তার নাম হচ্ছে মঙ্গলযান, যেটা 2013 সালে লঞ্চ করা হয়েছিল। ইন্ডিয়া ছিল 4th কান্ট্রি। এই চায়না তিয়ান-1 পাঠালেন, তো চায়না হলো এখানে মার্স মিশনের জন্য 5th কান্ট্রি। নেক্সট হচ্ছে ফার্স্ট আরব কান্ট্রি টু লিগালাইজ ম্যারিজুয়েনা কাল্টিভেশন। তো ম্যারিজুয়েনাটা অ্যাকচুয়ালি হচ্ছে যেটা আমরা বলি গাঁজা। তো এই গাঁজার চাষকে ফার্স্ট আরব কান্ট্রি লিগালাইজ করলো এর কাল্টিভেশন, সেটা হচ্ছে লেবানন। তো লেবানন বিকাম দ্য ফার্স্ট আরব কান্ট্রি টু লিগালাইজ ম্যারিজুয়েনা কাল্টিভেশন। তো লেবাননের যে বেক্কা ভ্যালি রয়েছে, এই বেক্কা ভ্যালিতে ক্যানাবিস প্লান্ট হয়। ক্যানাবিস হচ্ছে অ্যাকচুয়ালি গাছটার নাম। সেই গাছ থেকে যে প্রোডাক্টটা হয়, যে পাতা থেকে, সেটা হচ্ছে ম্যারিজুয়েনা, যেটাকে আমরা গাঁজা বলি। তো ইন্ডাস্ট্রি এবং মেডিকেল পারপাসের জন্য, ইকোনমিক ক্রাইসিসকে ট্যাকেল করার জন্য লেবানন এই ফেসিলিটিটা বা ম্যারিজুয়েনাকে লিগালাইজ করলো। এখান থেকে তাদের প্রচুর আর্নিংস হবে। কোভিড-19-এর জন্য যেহেতু ইকোনমি খারাপ হয়ে গেছে, তার জন্য হয়তো তারা এই পারমিশনটা দিল। এবং লেবানন কিন্তু থার্ড লার্জেস্ট সাপ্লাইয়ার অফ ক্যানাবিস ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। মরক্কো এবং আফগানিস্তানের পরে তৃতীয় বৃহত্তম এক্সপোর্টার, মানে বাইরের দেশে সাপ্লাই করা কান্ট্রি হচ্ছে লেবানন। ম্যারিজুয়েনা সাপ্লাই করে বিভিন্ন কান্ট্রিতে। এবং এক্ষেত্রে বলে রাখছি, আফগানিস্তান কিন্তু লার্জেস্ট প্রডিউসার অফ ওপিয়াম, ঠিক আছে, এটা মনে রাখবে। আফগানিস্তান হচ্ছে লার্জেস্ট প্রডিউসার অফ ওপিয়াম। এই যে মেরিজুয়েনা, ঠিক আছে, মেরিজুয়েনার এই পাতাগুলো দেখতে পাচ্ছ, মেরিজুয়েনা। আর লেবানন কান্ট্রিটা তোমাদের দেখাচ্ছি, এখানে দেখো আমাদের ভারতবর্ষ এইদিকে হচ্ছে আমাদের ওয়েস্ট সাইডে পাকিস্তান, তারপরে এখানে ইরান, তারপর আরেকটু দূরে ইরাক, তারপরে এখানে সিরিয়া, তারপরে এখানে হচ্ছে লেবানন। এটা হচ্ছে উপরে হচ্ছে তুর্কি, আর নিচে হচ্ছে ইজিপ্ট। তুর্কি, ইজিপ্ট, সিরিয়া, জর্ডান, এইখানে হচ্ছে লেবানন। নেক্সট ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স। তো প্রেসের যে ফ্রিডম, সেই র্যাঙ্কিং অনুযায়ী ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 142। তো গ্লোবাল প্রেস ফ্রিডম ইন্ডেক্স ওয়াজ লঞ্চড। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 142, 2টো পজিশন ড্রপ হয়েছে, মানে কমে গেছে, মানে ইমপ্রুভ হয়েছে, ঠিক আছে। দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স সেজ দ্যাট উইথ নো মার্ডার অফ জার্নালিস্ট ইন ইন্ডিয়া ইন 2019। তো 2019 সালে কোনো জার্নালিস্টের মার্ডার হয়নি। তো ওই জন্যই 2 র্যাঙ্ক ইন্ডিয়ার এগিয়ে গেছে, ইমপ্রুভ করেছে। এবং পাকিস্তান হচ্ছে 145, অবভিয়াসলি 3 নম্বর পেছনে। বাংলাদেশ 151, নরওয়ে হচ্ছে ফার্স্ট। নরওয়ের র্যাঙ্ক হচ্ছে ফার্স্ট, মানে সব থেকে ভালো প্রেস ফ্রিডম রয়েছে নরওয়েতে। নর্থ কোরিয়া রয়েছে 180 নম্বরে, ঠিক আছে। নর্থ কোরিয়ার প্রেস ফ্রিডম ইন্ডেক্স সব থেকে কম, 180। আর এই ইন্ডেক্সটা পাবলিশ করে রিপোর্টার্স উইদাউট বর্ডার, এ প্যারিস বেসড নন প্রফিট অর্গানাইজেশন। ফ্রান্সের প্যারিসের একটা নন প্রফিট অর্গানাইজেশন, এনজিও, এই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স পাবলিশ করে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, এবং সেই র্যাঙ্ক অনুযায়ী ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 142। নেক্সট হচ্ছে ইন্ডিয়া টু হোস্ট আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ ইন 2021। তো 2021 সালে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে সংগঠিত হবে, এবং অস্ট্রেলিয়া হচ্ছে 2022-এ, অস্ট্রেলিয়াতে 2022-এ হবে, 2021-এ হচ্ছে ইন্ডিয়া। অ্যাকচুয়ালি 2020-তে যে আইসিসি টি20 হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়াতে, সেটা পোস্টপোন হয়ে সেটা হয়ে যাবে 2022 সালে। আর 2021 সালে ইন্ডিয়াতে যেটা শিডিউল ছিল, সেই শিডিউল অনুযায়ী 2021 সালে টি20 ওয়ার্ল্ড কাপ সংগঠিত হবে ইন্ডিয়াতে। আর এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে, ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা 2022 সালে হবে, সেটা কিন্তু কাতারে হবে। তো এই সমস্ত কোশ্চেনও জিজ্ঞাসা করতে পারে। তো ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 সালে সংগঠিত হতে যাচ্ছে কোথায়? কাতারে। নেক্সট হচ্ছে
এক্সিস্টেন্স অফ আর্থ লাইক প্ল্যানেট অরবাইটিং প্রক্সিমা সেঞ্চুরি কনফার্মড। তো রিসেন্টলি সায়েন্টিস্টরা তো পৃথিবীর মতোই আর একটা গ্রহের সন্ধান পেয়েছে এবং সেটা কনফার্ম করেছে, সেটা হচ্ছে প্রক্সিমা সেঞ্চুরিকে অরবাইটিং করছে। তো প্রক্সিমা সেঞ্চুরি হচ্ছে আমাদের সব থেকে কাছের একটা স্টার বা নক্ষত্র, সূর্যের সব থেকে কাছের একটা স্টার হচ্ছে প্রক্সিমা সেঞ্চুরি। প্রক্সিমা সেঞ্চুরি ইজ দ্য ক্লোজেস্ট স্টার টু দ্য সান। তো 30 মে 2020 ইন্টারন্যাশনাল টিম অফ সায়েন্টিস্ট কনফার্ম দ্য এক্সিস্টেন্স অফ দ্য প্ল্যানেট দ্যাট ইজ দ্য সাইজ অফ দ্য আর্থ। পৃথিবীর আয়তনের সমতুল্য গ্রহকে বা প্ল্যানেটকে কনফার্ম করেছে সায়েন্টিস্টরা, এবং সেই প্ল্যানেটটা রিভলভিং, সেই প্ল্যানেটটা কার চারিদিকে ঘুরছে? প্রক্সিমা সেঞ্চুরি স্টারের চারিদিকে ঘুরছে ইন দ্য আলফা সেঞ্চুরি স্টার সিস্টেম। তো আলফা সেঞ্চুরি স্টার সিস্টেমের মধ্যে প্রক্সিমা সেঞ্চুরি হচ্ছে একটা স্টার বা নক্ষত্র, এবং তার চারিদিকে যে প্ল্যানেটটা ঘুরছে সেটা হচ্ছে, তার নাম প্রক্সিমা বি। তো এই প্রক্সিমা বিটাই হচ্ছে পৃথিবীর মতোই অনেকটা দেখতে। এই প্রক্সিমা বিটাকে ডিসকভার করেছে রিসেন্টলি সায়েন্টিস্টরা। এবং পৃথিবী এবং সূর্যের মধ্যে যে দূরত্ব তার থেকে 20 গুণ কম দূরত্ব হচ্ছে প্রক্সিমা বি এবং প্রক্সিমা সেঞ্চুরি, এবং তার মাস হচ্ছে 1.17, মানে অলমোস্ট পৃথিবীর মাসের সমান। নেক্সট হচ্ছে লোকাস্ট সোয়ার্মিং। তো কোভিড-19 সময় আমাদের এই লোকাস্ট অনেক সমস্যায় ফেলেছে। তো অ্যাকর্ডিং টু ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO, এই লোকাস্টের যে মুভমেন্ট এটা মেনলি হয়েছে ওয়েস্টার্লিস। তো ওয়েস্টার্লিস তোমরা জিওগ্রাফিতে নিশ্চয়ই পড়ে থাকবে। ইন্ডিয়ার পশ্চিম দিক থেকে শীতকালে যে হাওয়াটা আসে সেটা হচ্ছে ওয়েস্টার্লিস বলে। এই ওয়েস্টার্লিসের জন্যই লোকাস্ট সোয়ার্মিংটা আমাদের ইন্ডিয়াতে ঢুকেছিল, এবং মেনলি নর্থার্ন পার্টস অফ ইন্ডিয়া, রাজস্থান, পাঞ্জাব, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে প্রচুর পরিমাণে ফসলের ক্ষতি হয়েছে এই লোকাস্ট আসার জন্য। তো এটা অ্যাকচুয়ালি একটা গ্রাস হপার্স, ফ্যামিলি অফ গ্রাস হপার্স, মানে হচ্ছে গঙ্গা ফড়িং যেটা বাংলায় বলি। এটা হচ্ছে একটা গ্রাস হপার্স, এবং নর্মালি লিভ অ্যান্ড ব্রিড ইন ডেজার্ট রিজিয়ন। তো এটা হচ্ছে মরুভূমি অঞ্চলেই এ বংশ বিস্তার করে। এ সিঙ্গেল সোয়ার্ম অফ লোকাস্ট কনসিস্ট অফ 40 to 80 মিলিয়ন অফ অ্যাডাল্টস, তোমরা বুঝতে পারছো কত বেশি, এবং ট্রাভেল করতে পারে 150 কিমি এ ডে। তো একদিনে 150 কিলোমিটার তারা ডিস্টেন্স যেতে পারে। এবং এই লোকাসগুলো এসেছিল অ্যাকচুয়ালি ইথিওপিয়া এবং সোমালিয়া থেকে, এবং সৌদি আরবিয়া, ইরান এবং পাকিস্তান হয়ে আমাদের ইন্ডিয়াতে এরা ঢুকেছিল। নেক্সট হচ্ছে US জয়েন্টস G7 পার্টনারশিপ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে US জয়েন করলো G7 এর সাথে। তো G7 এর যে কান্ট্রিগুলো, গ্রুপ অফ 7, সে কান্ট্রিগুলো হচ্ছে US, UK, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি, জাপান। ফ্রান্স, ইতালি, জার্মানি, জাপান। তারপর UK, ইউরোপিয়ান কান্ট্রি, অ্যান্ড US এবং কানাডা রয়েছে। তো এখানে হচ্ছে দ্য গ্রুপ কনসিস্ট অফ মোর দ্যান 46% অফ গ্লোবাল জিডিপি। তো রিচেস্ট কান্ট্রিজ বলতে পারো G7। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর তাদের যে পার্টনারশিপ রয়েছে তাতে US আগে এদের পার্টনার ছিল না, এবং US রিসেন্টলি এখানে G7 পার্টনারশিপে জয়েন করেছে অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অ্যাকচুয়ালি চাইনিজ যে ডোমিনেন্স রয়েছে ইন শেপিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন সার্ভেলেন্স অ্যান্ড ফেসিয়াল রিকগনিশন অ্যাট দ্য ইউনাইটেড নেশনস। তো ইউনাইটেড নেশনস বা জাতীয় সংঘের মধ্যে যে কোনো কিছু নজরে রাখা এবং ফেসিয়াল রিকগনিশন, মানে বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে যে ফেসিয়াল রিকগনিশনস করা হয়, তো এই ফিল্ডে চায়নার যে ডোমিনেন্স, তো চায়না অ্যাকচুয়ালি এই ফিল্ডে অনেক এগিয়ে রয়েছে। তো ওই জন্য চায়নার সাথে টেক্কা দেওয়ার জন্যই US এই G7 পার্টনারশিপের সাথে জয়েন করেছে। নেক্সট হচ্ছে 9,60,00,000 ফার্মার্স বেনিফিটেড আন্ডার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা। তো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, এটা কোভিড-19 সিচুয়েশনে এই যোজনাটা নিয়ে আসা হয়েছিল। কোভিড-19 যে সিচুয়েশন সেটাকে ট্যাকল করার জন্য যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে ফান্ড অ্যালোকেট করে সাহায্য করার জন্য। তো এর আন্ডারে 9,60,00,000 ফার্মার্স বেনিফিটেড হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আন্ডারে। তো এখানে কৃষকের কথা কেন বলা হচ্ছে ফার্মার্স? অ্যাকচুয়ালি এই যোজনার আন্ডারে PM কিষাণ স্কিমকে কাজে লাগানো হয়েছে। PM কিষাণ স্কিমের মাধ্যমে ফার্মার্স যারা রয়েছে তাদেরকে এই বেনিফিটটা প্রদান করা হয়েছে। এবং PM কিষাণ স্কিমটা কি ছিল? এটা 2019 সালে লঞ্চ করা হয়েছিল, এবং এই স্কিমের আন্ডারে 6,000 টাকা করে দেওয়া হচ্ছিল পার কৃষক। তো প্রত্যেক ফার্মারকে 6,000 টাকা করে দেওয়া হচ্ছিল অ্যানুয়ালি, ঠিক আছে, ইন 3 ইনস্টলমেন্ট। তাহলে 3টে ইনস্টলমেন্টে মানে 2,000 টাকা করে 3বার, বছরে 3বার, টোটাল 6,000 টাকা কৃষকদের দেওয়া হচ্ছিল এই PM কিষাণ স্কিমের আন্ডারে। এবং PM কিষাণ স্কিমের এস্টিমেটেড কস্ট ছিল 75,000 কোটি টাকা। নেক্সট হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকস। তো নিউ ডেভেলপমেন্ট ব্যাংকসের নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হলেন মার্কোস স্ট্রোজো, নতুন প্রেসিডেন্ট অফ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ফাইন্যান্স মিনিস্টার আমাদের নির্মলা সীতারামন এই গভর্নর্সের যে মিট ছিল সেটাতে যোগ দিয়েছিলেন, এবং এখানে ইলেক্টেড হয়েছিল মার্কোস স্ট্রোজো অ্যাজ এ প্রেসিডেন্ট।
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ফাউন্ডেড হয়েছিল 2014 সালে এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে সাংহাই চায়না। নিউ ডেভেলপমেন্টের হেডকোয়ার্টার হচ্ছে সাংহাই চায়না এবং এটা হচ্ছে ব্রিক্স স্টেটগুলো যেগুলো রয়েছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তো এই ব্রিক্স নেশনসগুলোরই এটা একটা প্রচেষ্টা। ডেভেলপমেন্ট ব্যাংক বিভিন্ন ডেভেলপমেন্ট পারপাসে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পারপাসে লোন দেওয়া হচ্ছে। এই ব্রিক্স স্টেটস দ্বারা গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মেন পারপাস। নেক্সট হচ্ছে চার ধাম পরিযোজনা। চার ধাম পরিযোজনাটা কি? উত্তরাখণ্ডের এটা খুব হাইলাইটেড একটা প্রজেক্ট, যেটাতে বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী হোলি সিটিকে কানেক্ট করা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে। এটার মধ্যে কি কি রয়েছে? দুটো টানেল, 116টা বিগ অ্যান্ড স্মল ফ্লাইওভার্স, কালভার্টস। তো এগুলোর বিভিন্ন যোগাযোগের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করাই হচ্ছে চারধাম প্রজেক্টের মেন উদ্দেশ্য এবং এতে যুক্ত হবে বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী। 26শে মে 2020 আমাদের ইউনিয়ন মিনিস্টার ফর রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে অ্যান্ড এমএসএমই নীতিন গাডকারি ইনগ্রেট করেছেন চাম্বা টানেল আন্ডার চারধাম পরিযোজনা থ্রু ভিডিও কনফারেন্সিং। চাম্বা টানেল যেটা হচ্ছে চারধাম যে রুট, সেই রুটেরই একটা অংশ, সেটাকে রিসেন্টলি আমাদের নীতিন গাডকারি যে এমএসএমই মিনিস্টার রয়েছেন তিনি উদ্বোধন করলেন। নেক্সট হচ্ছে ইন্ডিয়া দ্য সেকেন্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং অফ পিপিইস ইন দ্য ওয়ার্ল্ড। তো চায়নার পরে ভারতের নাম্বার হচ্ছে দ্বিতীয় ইন প্রোডাকশন অফ পিপিইস, মানে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট। পিপিই তৈরিতে ওয়ার্ল্ডের মধ্যে দ্বিতীয় স্থানে হচ্ছে আমাদের ইন্ডিয়া। নেক্সট, নেপাল অ্যাপ্রুভস নিউ ম্যাপ ইনক্লুডস কালাপানি। তো কালাপানি একটা ডিসপিউটেড রিজিয়ন, যেটা তো ইন্ডিয়ার ক্লেম হচ্ছে কালাপানি ইন্ডিয়ার কাছে, এবং নেপাল হঠাৎ করে তাদের ম্যাপে কালাপানিকে ইনক্লুড করিয়েছে এবং তারা ডিমান্ড করছে যে কালাপানি হচ্ছে তাদের টেরিটরির অংশ। তো এটা নিয়েই অনেকদিন ধরে ডিসপিউট চলছে। তো এটা 19শে মের নিউজ। নেপাল অ্যাপ্রুভড এ নিউ ম্যাপ দ্যাট ইনক্লুডস টেরিটরি অফ কালাপানি, লিপুলে অ্যান্ড লিম্পিয়াধুরা। যদিও এই টেরিটরিটা ক্লেম বাই ইন্ডিয়া অলসো। অক্টোবর 2019-এ ইন্ডিয়া একটা পলিটিক্যাল ম্যাপ প্রকাশ করেছিল, তাতে লিপু লেক এবং কালাপানি আমাদের ইন্ডিয়ার বর্ডারের মধ্যে ছিল। অ্যাকচুয়ালি 1816 সালে যে সুগালি ট্রিটি হয়েছিল, এই সুগালি ট্রিটি হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া এবং নেপালের মধ্যে হয়েছিল 1816 সালে, ইতিহাসে তোমরা পড়ে থাকবে। তো সেই ট্রিটি অনুযায়ী কালী রিভার যে রয়েছে, কালী রিভার ঠিক করা হয় ওয়েস্টার্ন বর্ডার অফ নেপাল। ঠিক আছে, ওয়েস্টার্ন বর্ডার অফ নেপাল হচ্ছে কালী রিভার। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের লিপু লেক এবং কালাপানি আমাদের ইন্ডিয়া টেরিটরির আন্ডারে আসে। এই লিম্পুয়াধুরা যে পয়েন্টটা, সেটা হচ্ছে কালী রিভারের উৎস এবং কালী রিভার শিবালিক রেঞ্জ থেকে তৈরি হয়েছে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে লিপু লেক পাস, এটা হচ্ছে লিপু লেক পাস রয়েছে এখানে। এটা হচ্ছে নেপালের ওয়েস্টার্ন সাইড এবং এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এটা হচ্ছে উত্তরাখণ্ড। ঠিক আছে, তো এই উত্তরাখণ্ডেই এই লিপু লেক অবস্থিত। লিপু লেক, তারপর কালাপানি, এই রিজনটা উত্তরাখণ্ডে। আমাদের ইন্ডিয়ার ক্লেম অনুযায়ী এই রিজনটা হচ্ছে ইন্ডিয়ার কাছে এবং নেপালের ক্লেম অনুযায়ী এই রিজনটা হচ্ছে নেপালের কাছে। তো এই হচ্ছে লিপু লেক আর এই হচ্ছে কালাপানি। তো এই রিজনটা নিয়েই অ্যাকচুয়ালি ডিসপিউট রয়েছে নেপাল এবং ইন্ডিয়ার মধ্যে। এই ম্যাপটাতে তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবে। এটা হচ্ছে দেখো উত্তরাখণ্ড, এটা দেখো উত্তরাখণ্ড, এটা হচ্ছে উত্তরপ্রদেশ, এটা হচ্ছে নেপাল। ঠিক আছে, উপরে তো চায়না রয়েছে। তো এই জায়গাটা নিয়ে হচ্ছে ডিসপিউট, যেখানে লিপু লেক এবং কালাপানি অবস্থিত। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট এভার অনলাইন বিএসসি ডিগ্রি ইন ডেটা সায়েন্স, প্রোগ্রামিং এবং ডেটা সায়েন্সের উপর অনলাইন বিএসসি ডিগ্রি ওয়ার্ল্ডের প্রথম লঞ্চ করছে কে? আইআইটি মাদ্রাস। খুব ইম্পর্টেন্ট। তো ক্লাস 12 পাস যে স্টুডেন্টরা এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারে এবং যে কোয়ালিফাইয়ের এক্সাম হবে একটা, সেই এক্সামে 50%-এর বেশি মার্কস থাকলে সেখানে এনরোল করাতে পারে স্টুডেন্টরা। সেটা হচ্ছে ডিগ্রি অফ প্রোগ্রামিং এবং ডেটা সায়েন্স। এবং রিসেন্ট যে ট্রেন্ড, তাতে এই যে ব্রাঞ্চটা রয়েছে, এই ব্রাঞ্চের ডিমান্ড দিনে দিনে প্রচুর বাড়ছে এবং প্রচুর ভালো ফিউচার রয়েছে। তো তোমাদের পরিচিত কেউ থাকলে তোমরা সাজেস্ট করতে পারো। নেক্সট হচ্ছে কে ভেনুগোপাল অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তো কে ভেনুগোপাল অ্যাকচুয়ালি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আর্টিকেল 76-এর আন্ডারে, আর্টিকেল 76 অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইড দ্য অফিস অফ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের হাইয়েস্ট ল অফিসার অফ দ্য কান্ট্রি। গভর্নমেন্টকে বিভিন্ন লিগাল বিষয়ে পরামর্শ দেয় এবং কোর্টে গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে। তো কে ভেনুগোপাল আবার রিঅ্যাপয়েন্টেড হলেন, কেননা তিনি আগেও ছিলেন। 2017 সালে তিনি অ্যাপয়েন্টেড হয়েছিলেন এবং তিনি আরও 1 বছরের জন্য রিঅ্যাপয়েন্টেড হলেন অ্যাটর্নি জেনারেল হিসাবে। নেক্সট হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড টু জয়েন্টলি হোস্ট ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ 2023। তো 2023 সালে যে ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ হবে, তাতে
সেটাকে হোস্ট করবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড জয়েন্টলি এই প্রথমবার। তো ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এ যেটা হবে সেটা বললাম কাতারে হবে, এবং ওমেন ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা 2023-এ হবে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড জয়েন্টলি হোস্ট করবে। এবং ফিফা মেন ওয়ার্ল্ড কাপের মতো ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপও 4 বছর পর পর একবার হয়ে থাকে। নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান কমপ্লিটস 5 years অফ ইমপ্লিমেন্টেশন। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY-U, প্রধানমন্ত্রী আবাস যোজনা ইউ মানে আরবান 5 years কমপ্লিট করলো, এবং যার লক্ষ্য ছিল 2022 সালের মধ্যে হাউজিং ফর অল। এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানের আন্ডারে 1.12 crore অফ ডিমান্ডস এসছিল হাউজিংয়ের জন্য, এবং তার মধ্যে 1.05 অ্যাপ্রুভ করা হয়েছে PMAY-U এর আন্ডারে। তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার সাথে সাথে আরও দেখো যেগুলো 5 বছর কমপ্লিট করলো, মানে 2015 সালে যেগুলো এসেছিলো যে স্কিমগুলো সেগুলো 5 বছর কমপ্লিট করলো। তো 2015 সালে যে স্কিমগুলো এখানে একবার দেখে নাও, নামগুলো পরীক্ষায় আসতে পারে। PMAY স্মার্ট সিটি মিশনস অমৃত, অমৃতের ফুল ফর্ম হচ্ছে অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন। তো অমৃত, স্মার্ট সিটি মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই প্রত্যেকটাই কিন্তু 2015 সালে সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা লঞ্চ করা হয়েছিল। তো স্কিমের অলরেডি একটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের যে ভিডিওটা রয়েছে তোমরা একবার দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে জাস্টিস রোহিণী কমিশন। তো জাস্টিস রোহিণী কমিশন হচ্ছে এক্সামিন করবে দ্য ইস্যু অফ সাব ক্যাটাগরাইজেশন অফ ওবিসি। তো ওবিসির মধ্যে যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, তো সাব ক্যাটাগরাইজেশন করার জন্য 8 বার এক্সটেন্ড করা হয়েছে তাদের ট্রেনারকে, এবং এটা হচ্ছে 9th এক্সটেনশন পেল। অ্যাকচুয়ালি 2017 সালে রোহিণী কমিশন গঠন করা হয়েছিল এবং এখনো অবধি তারা কাজ করে যাচ্ছে ফর দ্য ইস্যু অফ সাব ক্যাটাগরাইজেশন অফ ওবিসি। নেক্সট হচ্ছে 12th ব্রিক্স সামিট। তো 12তম যে ব্রিক্স সামিট হওয়ার কথা ছিল 21 থেকে 23 জুলাই, সেটা সাসপেন্স হয়ে গেছিল ডিউ টু কোভিড-19, এবং এটা হোস্ট করার কথা ছিল রাশিয়া। তো রাশিয়াই হোস্ট করেছে ব্রিক্স সামিট 2020, কিন্তু সেটা অনলাইন হয়েছে, মানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয়েছে নভেম্বর 17-তে। তো ব্রিক্স মানে হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকার একটা গ্রুপ। তো এই ব্রিক্স গ্রুপের একটা ব্যাংক আমি বললাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এবং এই ব্রিক্সের যে হোস্ট কান্ট্রি সেটা কিন্তু এই লেটার অনুযায়ী চেঞ্জ হয়ে থাকে। তো এটা তোমরা খুব ইজিলি মনে রাখতে পারো, যেমন এবছর হচ্ছে রাশিয়া হোস্ট করলো, তো রাশিয়ার পরে এরপরে কিন্তু আমাদের ইন্ডিয়া ব্রিক্স সামিট হোস্ট করবে। তো নেক্সট যদি বলে যে 2021 সালে কে হোস্ট করবে, সেটা কিন্তু হবে ইন্ডিয়া। 2020 সালে হোস্ট করলো রাশিয়া, এবং 2020 সালের যে মটো ছিল সেই মটো হচ্ছে ব্রিক্স পার্টনারশিপ ফর গ্লোবাল স্ট্যাবিলিটি, শেয়ার্ড সিকিউরিটি অ্যান্ড ইনোভেটিভ গ্রোথ। তো মটো হচ্ছে গ্লোবাল স্টেবিলিটি, শেয়ার্ড সিকিউরিটি অ্যান্ড ইনোভেটিভ গ্রোথ। নেক্সট হচ্ছে 6th ব্রিক্স এনভায়রনমেন্টাল মিনিস্টার্স। তো ব্রিক্স কান্ট্রিগুলোর এনভায়রনমেন্ট মিনিস্টারদের মধ্যে যে মিটিং সেটা হচ্ছে 6তম মিটিং, সেটা সংগঠিত হলো। তো ব্রিক্সের যে এনভায়রনমেন্ট মিনিস্টারের মিটিং ছিল সেটা হোস্ট করেছে কিন্তু সে একই রাশিয়াই হবে। ব্রিক্স কান্ট্রিগুলোর ইন্ডাস্ট্রি মিনিস্টারদের মধ্যে যে মিটিং হয়েছিল সেখানেও কিন্তু হোস্ট করবে রাশিয়া। এবং ব্রিক্স ইন্ডাস্ট্রি মিনিস্টারদের মেন এবারের আলোচনার বিষয় বা কোঅপারেশনের বিষয় ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 5G অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট। তো আপকামিং যে টেকনোলজিগুলো আমরা দেখতে পাচ্ছি ইন ফিউচার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 5G, তো এগুলোর উপর ফোকাস করেই ব্রিক্স ইন্ডাস্ট্রিয়াল মিনিস্ট্রিটা আলোচনা করেছিল। নেক্সট হচ্ছে চায়না সেলিব্রেটস দ্য কমপ্লিশন অফ ইটস বেইডু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। তো চায়না কিন্তু রিসেন্টলি বেইডু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম কমপ্লিট করলো। তো আমেরিকার যেরকম জিপিএস সিস্টেম রয়েছে, গ্লোবাল পজিশনিং সিস্টেম, তো সেরকমই চায়নার সিস্টেম তারা ডেভেলপ করলো বেইডু। এবং আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে অলরেডি জানি আমরা IRNSS, তো এটাকে আমরা সাকসেসফুলি তৈরি করতে পেরেছি। ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম একটা ইন্ডিপেন্ডেন্ট রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, যে একসময় ইউএসের উপরই সমস্ত ওয়ার্ল্ড ডিপেন্ড ছিল, ইউএসের জিপিএস সিস্টেম। ইভেন আমরা মোবাইলে গুগল ম্যাপে এখনও ওই জিপিএস সিস্টেম ইউজ করে থাকি, এবং আমাদের যে IRNSS এটা ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে যেমন ইমপ্লিমেন্ট হচ্ছে, যেমন মেরিটাইমের ক্ষেত্রে অলরেডি পারমিশন পেয়ে গেছে, যদিও এটা সাকসেসফুলি কাজ করছে কিন্তু এখনও ইমপ্লিমেন্টেশন পুরোপুরি হয়নি। বিভিন্ন ক্ষেত্রে ইউজগুলো আস্তে আস্তে আমরা
বাড়ানোর চেষ্টা করছি। তো একইভাবে চায়নাও কিন্তু বেইডু তাদের নিজস্ব সিস্টেম শুরু করলো। বেইডু ইজ বিং সিন অ্যাজ দ্য রাইভাল টু আমেরিকাস জিপিএস। তো আমেরিকার জিপিএস তার রাইভাল হিসেবে বেইডু তাদের কাজ শুরু করলো। এবং ঠিক একই রকমভাবে অন্য অন্য যে নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমগুলো রয়েছে, যেমন রাশিয়ার হচ্ছে গ্লোনাস, রাশিয়ার হচ্ছে নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের নাম হচ্ছে গ্লোনাস, এবং ইউরোপিয়ান ইউনিয়নের হচ্ছে গ্যালিলিও নেটওয়ার্ক, ইউরোপিয়ান ইউনিয়নের গ্যালিলিও নেটওয়ার্ক। তো রিসেন্টলি হচ্ছে চায়না সেলিব্রেট করলো বেইডুর সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এ পর্যন্তই। এটা গেল ফার্স্ট পার্ট। আমি কালকে বা পরশু দিনই নেক্সট পার্ট আপলোড করব। তো তো এখানেই শেষ করছি। বাই।